নিস্তব্ধ রজনী, পুরো রাস্তা খালি, শুধু উনি আর আমি পাশাপাশি হাঁটছি। ওনার হাতের মুঠোতে আমার হাত। আমি বললাম, কাছেই যখন টানবেন তাহলে ঢং করলেন কেন? বিদেশ থেকে আসছেন পর্যন্ত আমার সাথে কথা বলেননি, কিছু না, পাত্তা দেন না। উনি দাঁত দেখিয়ে হাসতেছেন। উফ, এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি। সে এক অন্যরকম অনুভূতি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। বিয়ে করেছেন কেন আমাকে? সমাজের এত মানুষ এত কথা বলে গায়ে লাগে না? আপনার সৎ ভাই বোনেরাও তো কত কথা বলে, কত অপমান করে, কথা বলে আমার জন্য। অনেক ছোট হতে হয় আপনাকে। তিনি বললেন, বিয়ে করেছি কেন উত্তর নাই, তবে ভাইয়ের কথা রেখেছি। বলেছিল আমাকে আমার মেয়েটাকে বউটাকে দেখিস। মনে হলো বিয়ে করলে ভালোভাবে দেখতে পারবো, তাই করেছি। তারপর মেনে নিতে পেরেছি কিনা জানি না, তবে টান এবং মায়া অনুভব করি। তোমাকে ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো, আর দূরে রাখবো না। আমি তখন বললাম, দেখেন এভাবে তো হয় না, জীবন বয়স সময় কোনোটাই থেমে নাই। আমাকে ভালো না লাগলে বাদ দিন, কিন্তু দূরে রাখেন না। আর একটু দূরেও থাকতে চাইছি না। তিনি তখন বললেন, হ্যাঁ ইনশাল্লাহ। আমার আজকের রাতটা সারা জীবন মনে থাকবে। এই প্রথম স্বামীর সাথে এত সময় কথা বলা, পাশাপাশি হাঁটা, হাতে হাত রাখা। আকাশের দিকে তাকিয়ে বললাম আল্লাহকে, আল্লাহ, জীবন এভাবেই থাকতে চাই উনার পাশে। অনেক দূর হাঁটতে হাঁটতে অবশেষে একটা রিক্সা পেলাম, কিন্তু ভাড়া দ্বিগুণ। উনি আর দামাদামি করলেন না। উফ, আমরা পাশাপাশি রিক্সায় ভাবা যায়? যে লোক আমাকে পাত্তাও দিত না, তার সাথে পাশাপাশি রিক্সায় থাকাকালীন আমার শাশুড়িকে উনি ফোন করেছেন দরজা খোলা রাখতে। বললেন ওখানে ঘুম আসছিল না, তাই চলে আসতেছি। রিক্সা থেকে নেমেই আমি ঘরে আমার রুমে চলে আসি। আমার শাশুড়ি আগেই দরজা খুলে রেখেছিল। এসেই বরকা খুলে একটু ফ্রেশ হয়ে নিলাম। ওনার রুমে আর গেলাম না, আমার রুমেই শুয়ে পড়লাম। আর লজ্জাও পাচ্ছি, চোখে ঘুম নামলো আমার। তখন হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরেছে। লাফ দিয়ে উঠলাম। উনি বললেন, আরে আমি ফ্রেশ হয়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে গেলা? আমি আবার ওনার পাশে ওনার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়েছি। আজ বহুদিন পর মহাকালের ঘুম ঘুমিয়েছি। সকালে উঠতে একটু লেট হলো। ঘুম ভেঙে দেখলাম উনি ঘুমাচ্ছেন। এই প্রথম ওনার ঘুমন্ত চেহারা দেখলাম। উঠে রান্নাঘরে গেলাম। আমি রান্নাঘরে গিয়ে নাস্তা গরম করে ওনাকে টেবিলে দিলাম। উনি খেতে বসছেন আর আমাকে ডাকতেছে খাওয়ার জন্য। ঘরে শাশুড়ি আছেন, আমি আর লজ্জায় যাইনি। রান্নাঘরে খেয়ে ফেলছি। আল্লাহর কাছে বারবার শুধু আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ যেন আমায় এবার সুখ দিলেন। বিকেলের দিকে আমার শাশুড়ি আমায় বললেন, তোমার রুমটা তো ছোট্ট, তুমি তোমার কাপড় চোপড় সব নিয়ে উসমানের রুমে চলে যাও। অহেতুক দুজনে দু রুম দখল না করে থেকে এক রুমে থাকবো। পরে আমি আমার জিনিসপত্র সব আস্তে আস্তে ওনার রুমে নিয়ে গেলাম। আজ থেকে সব সময় আমি আমার স্বামীর সাথে থাকবো। সেই রাতে আমি ওনাতে পরিপূর্ণ হয়েছি, সত্যিকারের উসমানের বউ হয়েছি। কেটে গেল এক সপ্তাহ। আমার ছোট্ট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছেলে প্রবাসী, দেরি করতে চাইছে না। খুব তাড়াহুড়োতে পড়ে গেল আমাদের ঘরের সবাই। আমি ওনাকে বললাম কয়টা দিন গিয়ে থেকে আসি, ওদের হেল্প হবে। উনি আমাকে যেতে দিলেন না। বললেন, তোমাকে যেতে হবে না, তোমাকে না দেখলে শান্তি লাগে না। উনি যান, গিয়ে অনেক কাজে হেল্প করে দিয়ে বিকেলে চলে আসেন। আমাকে আর শাশুড়িকে নিয়ে গায়ে হলুদের দিন গেলেন। 2 দিন থেকে বোনের বিয়ে খেয়ে তারপর সাথে করে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমি গর্ভধারণ করি। উনি আর আমার শাশুড়ি খুব খুশি হয়েছে। এদিকে ছুটি শেষের দিকে উনি যেন আমাদের মগ্ন ছেড়ে যাই দিয়েও যাচ্ছেন না। আমাকে চেক আপে নিয়ে যেতেন সাথে করে। ঘর ভর্তি খাবার এনে রাখতো, অথচ তেমন কিছু খেতেও পারতাম না। উনি বিদেশ যাওয়ার আগের দিন আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না, আমার মায়াতে পড়ে গেছেন। কত করে বলে গেলেন আমার টেক কেয়ারের কথা আমার শাশুড়িকে আর তার ছোট ভাইকে। রাতে আমাকে শাশুড়ির সাথে ঘুমাতে বলেছেন, একা থাকতে নিষেধ করেছেন। যাওয়ার সময় আমাকে শাশুড়ির হাতে দিয়ে যান। উনি চলে গেলেন। যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম। সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন। আর এদিকে আমার সাবেক শাশুড়ি আর ননদরা আমাকে যা তা গালাগালি করতো। আরও বলতো, তোর মরা বাচ্চা হোক। কত যে অভিশাপ ওরা আমাকে দিত, হিসাব নাই। আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করতো। দেখতে দেখতে 9 মাস পার হলো। ওনার মতো দেখতে আমার একটি ছেলে হলো, আলহামদুলিল্লাহ। সবাই ভীষণ খুশি। এর মধ্যে আমার মেজো দেবর আসলো বিদেশ থেকে। উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছে তার কোনো হিসাব নাই। আমার ছেলেটা ঘরের সবার চোখের মণি। আমি শুধু খাওয়াতাম। তার চাচারাই তার জামা কাপড় সব ধুয়ে দিত। মেজো দেবরের বিয়ে ঠিক হলো। ঘর ভর্তি কাজ, তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ করতে দিতেন না। আমাকে মাথায় করে রাখতো। খুব জাঁকজমকপূর্ণভাবে আমার মেজো দেবরের বিয়েটা হলো। অনেক বড় করে অনুষ্ঠান করেছে, কারণ আমার শাশুড়ি তার বড় ছেলের বিয়েতে কোনো রকম আয়োজন বা শখ পূরণ করতে পারেনি। শুধু আমি আর আমার ছেলে যতটা পেরেছি লোকচক্ষুর আড়ালে ছিলাম, কারণ মানুষজনের সামনে ভীষণ লজ্জা পেতাম। আর তারাও সামনাসামনি বা পিছনে আমাকে অনেক রকম কটু কথা বলতো। আমি মেনে নিয়েছি, এভাবেই আমাকে এখানে জীবন পার করতে হবে। এটাই আমার নিয়তি, আমার নসিব। বিয়ের আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হয়েছে। আমার শাশুড়ির মধ্যে 2 বইয়ের মধ্যে অনেক তফাৎ করতে দেখছি। উনি আমার চাইতে ওনার মেজো ছেলের বউকে কদর মহব্বত বেশি করতো। যাই হোক, আমি তেমন মাথায় নিতাম না। আমি আমার ছেলেকে নিয়েই থাকতাম বেশি। আমার মেজো দেবরের বউ ছিল ভীষণ সুন্দরী। 17 বছর বয়সের এক যুবতী। 20 ভরি সোনার গহনা দিয়ে ঘরে তুলেছে। আর আমার একটা নাক ফুলও ছিল না। আমার এতটাই দুর্ভাগ্য যে স্বামীর থেকে একটা নাক ফুলও পাইনি। অবশ্য ওনাকে কখনো বলিও নাই আমি।
দিনকে দিন আমি বুঝতে পারলাম আমার প্রতি অবহেলা অবিচার শুরু হলো। খাবার হতে শুরু করে সবকিছু। আমার শাশুড়ি যখনই বাইরে যেত আমার মেজো জায়ের জন্য কিছু না কিছু আনতো। আমার জন্য আনতোও না, আমার ছেলের জন্যও না। আমার মেজো জাও খুব একটা আমার সাথে কথা বলতো না, আমি বলতাম না। আমি বললেও একটা বা দুইটা উত্তর দিত। সারাক্ষণ আমার শাশুড়ির সাথে থাকতো। ওরা সবাই মিলে ঘুরতে যেত, নতুন নতুন বিয়ে হয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াতে যেত। আমি আর আমার ছেলে ঘরেই থাকতাম। আমার ছেলেকে আর তেমন একটা কদরও করতো না। আমি আমার নিয়তি মানিয়ে নিয়েছি। ধীরে ধীরে আমার স্বামীও আমাকে ফোন করা কমিয়ে দিল। এত ভালোবাসা দেখিয়েছিল যে এখন আর খুব একটা খবরও নেয় না। আমি কল দিলে তেমন একটা ধরতো না। বাচ্চার ছবি পাঠাতাম অনেক, কিন্তু সিন করে রিপ্লাইও দিত না। অনেকবার কল দিলে একটা কল ধরে বলতো বিজি আছি, পরে কথা হবে। বুঝতে পেরেছি আমাদের আর এই বাড়িতে কদর নেই। একদিন মাকে বললাম, মা আমি কয়টা দিন বাবার বাড়ি থেকে আসি। উনি বললেন আচ্ছা যাও। আমি আমার বাচ্চার বাবাকে ভয়েস দিয়ে বলেছি, মেসেজ দিয়েও বলেছি যে বাপের বাড়ি যাচ্ছি, কয়টা দিন থাকবো। বাবার বাড়িতে 1 মাস ছিলাম, কারো কোনো খোঁজ খবর পর্যন্ত নাই। তারপর আর কি, নিজে থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। আসার পর আমার কোনো পাত্তা বা গুরুত্ব নাই। একদিন উনি ওনার ছেলেকে বলতে শুনেছি যে বাবা জীবনটা আবার শুরু কর, এই মেয়েকে নিয়ে তোর দিন যাবে না। বুঝতে পেরেছি আমার এই সংসারের ভাঙন হয়তো শুরু। এভাবে অবহেলায় কেটে গেল 6টা বছর। এর মধ্যে আমার মেজো দেবরের 2টা ছেলে মেয়ে হলো। ওরা দুবাই গিয়ে আমার শাশুড়ি সহ 1.5 বছর থেকে এসেছে। এই 6টা বছর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। মাঝে মাঝে তার মায়ের মোবাইল থেকে আমার ছেলেকে দেখতো। আমার শাশুড়ি দুবাই থেকে আসার সময় ছেলের বাবা কিছু খেলনা দিয়েছিল ছেলের জন্য। আমার শুধু কান্না আসতো। অনেক কেঁদেছি, তাহাজ্জুদে অনেক বলেছি, কিন্তু আমার নসিব বদলায়নি। একটা সময় মনে হলো এভাবে জীবন যাবে না। আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমি বাবার বাড়ি আসার 1 সপ্তাহ পরে শুনি আমার স্বামী দেশে এসেছে এবং দ্বিতীয় বিবাহ করেছে অল্প বয়সী এক অতি সুন্দরী মেয়েকে, 10 ভরি গোল্ডের গহনা দিয়ে। আফসোস, ভালোবাসা রূপ বদলায়, এভাবে বদলাবে বুঝতে পারি নাই। আমি শুধু সেদিন আমার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছি। ওনাকে অনেক ইমুতে কল দিয়েছি, রিসিভ করেননি। ভয়েস দিয়েছি, বলেছে আমাকে যদি না রাখবেন তবে আমার জীবনের এতটুকু সময় কেন নষ্ট করেছেন, আমাকে কেন অপেক্ষা করিয়েছেন। আমার প্রশ্নের উত্তর আসেনি।